মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কুয়েসা ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ বক্সীর কাহিনী দুষ্টচক্র। 30শে মার্চ 1899 সালে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন আমাদের উপহার দিয়ে গেছেন ব্যোমকেশ বক্সী ও বড়দার মতো চরিত্র, তেমনি লিখে গেছেন অজস্র ছোট গল্প ও কিছু কালজয়ী উপন্যাস, যার মধ্যে উল্লেখযোগ্য জিন্দের বন্দী, তুঙ্গভদ্র তীরে ইত্যাদি। আজকের গল্প পাঠে শক্তিক দে, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় কল্যাণ বৈদ্য, সূত্রধর আমি সৈমী ব্যানার্জি। শুরু হচ্ছে দুষ্টচক্র। ডাক্তার সুরেশ রক্ষিত বললেন, আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু। রোগীর যেরকম অবস্থা, আপনি গিয়ে আশ্বাস না দিলে বাঁচানো যে বড়ই কঠিন হয়ে যাবে। ডাক্তার সুরেশ রক্ষিতের বয়স 40-এর আশেপাশে। একটু রোগা শুকনো চেহারা, দামি এবং নতুন বিলিতি পোশাক তার গায়ে সেরম মানায়নি, কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো। আজ সকালে তিনি ব্যোমকেশের সঙ্গে দেখা করতে এসেছেন এবং এক বিচিত্র প্রস্তাব নিয়ে এসেছেন। বলাই বাহুল্য, ব্যোমকেশের রোগী দেখতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। সে অর্ধমিলিত চোখে ডাক্তারের দিকে চেয়ে বলল, তার রোগটা কি? প্যারালিসিস, মানে পক্ষাঘাত আর কি। প্রায় 3 মাস আগে একটা অ্যাটাক হয়েছিল। প্রথম ধাক্কাটা সামলে গেছেন, কিন্তু রক্তচাপটা খুব বেশি। মাথাটা অবশ্য পরিষ্কার আছে। আমাকে একবার পাঠালেন। আপনি যদি দয়া করে একবার আসতেন, উনি যদি মনে ভরসা পেতেন, বেঁচে যেতে পারেন হয়তো। আপনি চিকিৎসা করেছেন? আজ্ঞে হ্যাঁ, আমি তার বাড়িতে একতলায় ভাড়াটে এবং গৃহ চিকিৎসকও। লোকটি মহাধনী, সুদের কারবারও করেন। বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকলেও থাকতে পারেন। কি নাম বললেন? শিশুপাল? ডাক্তার মৃদু হেসে বললেন, না, বিশুপাল। তবে কেউ কেউ শিশুপালও বলে। তবে কেন বলে সেটা না আমি জানি না। লোকটি সুদখোর মহাজন বটে, কিন্তু অর্থপিশাচ নয়। বিশেষত গত 3 মাস শয্যাশায়ী থেকে একেবারেই অসহায় হয়ে পড়েছেন। কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। ডাক্তার গলা ঝাঁকিয়ে বললেন, তবে একটা কথা বলি, বিশুপালের এক ঘাতক আছে, নাম অভয় ঘোষাল। লোকটি ভয়ঙ্কর পাজি। বিপদে পড়ে বিশুপালের কাছে অনেক টাকা ধার নিয়েছিল, এখন শোধ দিচ্ছে না। বিশুপাল জোর তাগাদা লাগিয়েছিলেন, তাতেই অভয় ঘোষাল নাকি ভয় দেখিয়েছে, টাকা চাইলেই তাকে খুন করবে। তারপরেই তো বিশুপালের স্ট্রোক হয়। সেই থেকেই 3 মাস বিছানায় পড়ে আছেন মানুষটা। অবশ্য প্রাণের আশঙ্কা নেই, সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরে বেড়াতে পারবেন। ব্যাপারটা তা নয়, আসলে ওর প্রাণের ভয় ঢুকেছে। অভয় ঘোষাল ওকে খুন করেই ছাড়বে। তিনি যদি টাকা ছেড়েও দেন, তবু খুন করবে। আপনাকে চিকিৎসা করতে হবে না। বিশুপালের ইচ্ছা আপনি শুধু তার সাথে একবার দেখা করুন। আপনি যদি কিছু উপদেশ দেন, তাও তার কাজে লাগতে পারে। ব্যোমকেশ কিছুক্ষণ বিমনা থেকে বলল, কেউ যদি শিশুপাল বোধের জন্য বদ্ধপরিকর হয়ে থাকে, তাকে ঠেকিয়ে রাখা শিবের অসাধ্য। যা হোক, ভদ্রলোক যখন আমার সঙ্গ লাভের জন্য এত ব্যাকুল হয়েছেন, তখন আমি যাব। ইহলোকেই হোক আর পরলোকেই হোক, মহাজনদের হাতে রাখা ভালো। কি বলো অজিত? আমি বললাম, হ্যাঁ তা তো বটেই। ডাক্তার রক্ষিত উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, ধন্যবাদ। এই নিন আমাদের ঠিকানা। তা কখন আসছেন? তিনি একটি কার্ড বার করে ব্যোমকেশের হাতে দিলেন। ব্যোমকেশ কার্ডটি দেখে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম বিশুপালের বাসস্থান বেশি দূর নয়, আমার স্ট্রিটের একটা গলির মধ্যে। ব্যোমকেশ বলল, আজ বিকেলবেলা 5টা নাগাদ যাব। আচ্ছা আসুন। ডাক্তার চলে গেলে ব্যোমকেশ হাসতে হাসতে বলল, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেওয়ার কাজ আমার এই প্রথম।
গলিটি মোটামুটি ফাঁকা, নানা ভঙ্গিতে এঁকে মেঁকে পার্বত্য নদীর মতো চলেছে। দুই পাশে 3 তলা 4 তলা বাড়ি। গলি যতই সরু হোক দেখছি বাড়ি কখনো ছোট হচ্ছে না। একটি 3 তলা বাড়ির দরজার পাশে সুরেশ রক্ষিতের শিলালিপি দেখে বুঝলাম এই হলো বিশুপালের বাড়ি। ডাক্তার রক্ষিত জানলা দিয়ে আমাদের দেখতে পেয়ে বাইরে এলেন। আসুন আসুন। বাড়িটি পুরনো ধরনের, একপাশে সুড়ঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভিতর দিয়ে চলে গেছে। তার একপাশে দরজা, অন্য পাশে 2টি জানলা। দ্বার দিয়ে ডাক্তারখানা দেখা যাচ্ছে। তকতকে ঝকঝকে একটি ঘর, কিন্তু রোগীর সেরম ভিড় নেই। একজন মধ্যবয়স্ক কম্পাউন্ডার দরজার নিকট দাঁড়িয়ে আছে। ডাক্তার রক্ষিত ডাক্তারখানায় নিয়ে গেলেন না, বললেন, দয়া করে কিছু মনে করবেন না, একটু সিঁড়ি ভাঙতে হবে। আসলে বিশুবাবু না 3 তলায় থাকেন। বেশ তো, আপনি কি এই বাড়িতেই থাকেন নাকি কেবলই ডাক্তারখানা? 3টেই ঘর আছে, 2টোতে ডাক্তারখানা করেছি আর একটাতে আমি থাকি। একলা মানুষ তো, অসুবিধা হয় না আর কি। দোতলাতেও 3টি ঘর আর 3টেতেই অফিস বসেছে। না, টেবিল চেয়ারের অফিস নয়, মারবাড়িদের মতো গদিপাতা অফিস। অনেকগুলো কেরানি সেখানে বসে কলম পিষছে। ব্যোমকেশ বলল, এটা কি? আচ্ছা, এটা তো বিশুবাবুর গদি। মস্ত কারোবার, অনেক রাজারাজরা টিকি বাঁধা আছে ওর কাছে। ব্যোমকেশ আর কিছু বলল না। আমি মনে মনে ভাবলাম, বিশুপাল শুধু শিশুপালই নয়, জরাসন্ধও বটে। 3 তলার সিঁড়ির মাথায় একটি দারোয়ান রণসাজে সজ্জিত হয়ে গাদা বন্দুক হাতে টুলের ওপর বসে আছে। পদশব্দ শুনে সে উঠে দাঁড়ালো এবং আমাদের দিকে তাকিয়ে স্যালুট করল। বারান্দা দিয়ে কয়েক পা যাবার পর একটি বন্ধ দরজা। ডাক্তার দরজায় টোকা দিলেন। কিছুক্ষণের মধ্যেই দরজা একটু ফাঁক হলো। একটি প্রৌঢ়া সধবা মহিলার শীর্ণ মুখ ও আতঙ্ক ভরা চোখ দেখতে পেলাম। তিনি একে একে 3 জনের মুখ দেখে বোধহয় আশ্বস্ত হইলেন, আর তারপর পুরোপুরি দরজা খুলে দিলেন। আমরা একটি ছায়াচ্ছন্ন ঘরে প্রবেশ করলাম। মহিলাটি সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন, তারপর মাথায় আঁচল টেনে পাশের ঘরে চলে গেলেন। এইবার ঘরটি স্পষ্টভাবে দেখলাম। মধ্যমাকৃত ঘর, মাঝখানে একটি খাট। খাটের ওপর প্রেতাকৃত একটি মানুষ গায়ে বালাপোষ দিয়ে শুয়ে আছে। খাটের পাশে একটি ছোট টেবিলের ওপর ওষুধের শিশি, জলের গ্লাস প্রভৃতি রাখা আছে। ঘরে অন্যান্য আসবাব যা আছে তা দেখে নার্সিংহোমে এক রোগীর ঘরের মতো লাগলো। প্রেতাকৃত লোকটি অবশ্য বিশুপাল। জীর্ণগলিত মুখে নিষ্প্রভ 2টি চোখ মেলে আমাদের দিকে তাকিয়ে আছে। মাথার চুল পাংশুটে সাদা। বয়স 50 কিংবা 60 কিংবা 70 হতে পারে। তিনি আস্তে আস্তে বললেন, ব্যোমকেশবাবু এসছেন? আমার কি সৌভাগ্য, আসুন আসুন। আমরা খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। বিশুপাল কাঁপা কাঁপা হাত জোর করে বললেন, আপনাদের বড় কষ্ট দিয়েছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। আচ্ছা, আপনি কিন্তু বেশি কথা বলবেন না। বিশুপাল কাথর কণ্ঠে বললেন, বেশি কথা না বললে চলবে কি করে ডাক্তার? ব্যোমকেশবাবুকে সব কথা তো খুলে বলতে হবে না কি? তবে যা বলবেন চটপট বলে নিন। ডাক্তার টেবিল থেকে একটা শিশি নিয়ে খানিকটা তরল ওষুধ গেলাসে ঢাললেন। তাতে একটু জল মিশিয়ে বিশুপালের দিকে বাড়িয়ে দিলেন। বললেন, এই নিন, আগে খেয়ে ফেলুন তো। বিশুপাল রুগ্ন বিরক্ত ভরা মুখে ওষুধটি গলাধ্যকরণ করলেন। তারপর অপেক্ষাকৃত সহজ স্বরে তিনি বললেন, এই ডাক্তার, এদের বসবার চেয়ার দাও। ডাক্তার 2টি চেয়ার খাটের পাশে টেনে আনলেন। আমরা বসলাম। বিশুপাল ব্যোমকেশের দিকে চেয়ে বলতে আরম্ভ করলেন, বেশি কথা বলবো না, ডাক্তার রাগ করবেন, তাই সাঁটেই বলছি। আমার তেজারতির কারবার আছে, নিশ্চয়ই শুনেছেন। প্রায় 25 বছরের কারবার, 20 লক্ষ টাকা খাটছে। অনেক বড় বড় খাতক আছে। আমি কখনো জামিন জামানত না রেখে টাকা ধার দিই না, কিন্তু বছর 2 আগে আমার দুর্বৃত্ত হয়েছিল, তার ফল এখন ভুগছি। বিনা জামিনে 30,000 টাকা ধার দিয়েছিলাম অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে। আপনি তাকে চিনবেন না, আমি তার বাপকে চিনতাম। মহাশয় ব্যক্তি ছিলেন, তার নাম ছিল অধর ঘোষাল। অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। আমার সঙ্গে তার কিছু কাজ কারবারও হয়েছিল, তাই তাকে চিনতাম।
তিনি সত্যিই এক সজ্জন ব্যক্তি ছিলেন। বছর 10 আগে অধর ঘোষাল মারা গেলেন। তার একমাত্র ছেলে অভয় ঘোষাল বিপুল সম্পত্তির মালিক হয়ে বসল। অভয়কে তখন আমি দেখিনি। বাপ মারা যাওয়ার পর তার সম্বন্ধে দু একটা গল্প গুজব কানে আসতো। ভাবতাম পৈতৃক সম্পত্তি হাতে পেলে সব ছেলেই গোড়ায় একটু শৃঙ্খলতা করে। এমন তো কতই দেখা যায়। তারপর আজ থেকে বছর 2 আগের ব্যাপার, বুঝলে। অভয় ঘোষালের কথা প্রায় ভুলেই গেছি। হঠাৎ একদিন সে এসে উপস্থিত। তাকে দেখে, তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। কার্তিকের মতো চেহারা, মুখে মধু ঝরে পড়ছে। নিজের পরিচয় দিয়ে বলল তার বাবা আমার বন্ধু ছিলেন, তাই সে বিপদে পড়ে আগে আমার কাছেই এসছে। বড় বিপদ তার। শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। কোনো মতে জামিন পেয়ে সে আমার কাছে ছুটে এসছে। মামলা চালাবার জন্য তার 30,000 টাকা লাগবে। বললে বিশ্বাস করবেন না, আমি বিশুপাল, যে কিনা বিনা জামানতে শুধু হ্যান্ড নোট লিখিয়ে তাকে 30,000 টাকা দিলাম। ছোড়া আমাকে গুণ করেছিল, মন্ত্রমুগ্ধ করেছিল। যথাসময় আদালতে খুনের মামলা আরম্ভ হলো। খবরের কাগজে বয়ান বেরোতে লাগলো, সে এক অন্য মহাভারত। এমন দুষ্কর্ম নেই যা অভয় ঘোষাল করেনি। পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সবই উড়িয়ে দিয়েছে। কত মেয়ের যে সর্বনাশ করেছে তার হিসেব নেই। একটি বিবাহিতা যুবতীকেও ফুসলে নিয়ে এসেছিল। তারপর বছর খানেক পরে তাকে বিষ খাইয়ে খুন করেছে। সেটা নিয়েই মোকদ্দমা। আমি একদিন এজলাস দেখতে গেছিলাম। কাঠঘোড়ায় অভয় ঘোষাল বসে আছে, যেন কোণঠাসা বনবিড়াল। দেখলেই ভয় করে। ও বাবা, এ কাকে আমি টাকা ধার দিয়েছি? কিন্তু সেই মোকদ্দমা বেশি দিন টিকলো না। আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল। একেবারে বেকসুর খালাস। তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণই হলো না। তারপর প্রায় বছর খানিক কেটে গেল। আমি অভয় ঘোষালের ওপর নজর রেখেছিলাম। খবর পেলাম সে তার বসত বাড়ি বিক্রি করার চেষ্টা করছে। এইটি তার শেষ স্থাবর সম্পত্তি। এটা যদি সে বিক্রি করে দেয় তাহলে তাকে ধরবার মতো আর কিছু থাকবে না। আমার টাকাটাও মারা যাবে। টাকার তাগাদা আরম্ভ করলাম। প্রথমে অফিস থেকে চিঠি লিখলাম, কোনো জবাব নেই। 3 চিঠি দিয়েও কোনো সাড়া পেলাম না। তখন আমি নিজেই একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। আমরা মহাজনেরা দরকার হলে বেশ আঁতে ঘা দিয়ে কথা বলতে পারি, জানেন তো। ভাবলাম মামলা রুজু করার আগে তাকে কথা শুনিয়ে আসি, তাতে যদি কিছু কাজ হয়। সে আজ থেকে প্রায় 3 মাস আগেকার কথা। এক দারোয়ানকে সঙ্গে নিয়ে গেলাম তার বাড়িতে। সামনের ঘরের একটা চেয়ারে বসেছিল অভয়। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠলই না, কথাও কিছু বলল না, কেবল আমার মুখের দিকে চেয়ে রইল। কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি, গালাগালি দিতে এসছিলাম। তার উপর রাগ হয়ে গেল। আমি প্রায় আধ ঘন্টা ধরে তার 14 পুরুষের শ্রাদ্ধ করলাম। তারপর হঠাৎ নজর পড়ল তার চোখের ওপর। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর চোখ! লোকটা একটাও কথা বলছে না, কিন্তু তার চোখ দেখে বোঝা যায় যে সে আমাকে খুন করবে। যে লোক একবার খুন করে বেঁচে গেছে তার তো আশকারা বেড়ে গেছে। ভয় আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না, ঊর্ধ্বশ্বাসে বাড়ি এলাম। বাড়ি ফিরে সর্বাঙ্গে কাঁপুনি ধরল। কিছুতেই থামতে চায় না সেই কাঁপুনি। তখন ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে কোনো মতে ওষুধ দিয়ে কাঁপুনি থামালো। তখনকার মতো সামলে গেলাম বটে, কিন্তু শেষ রাত্রির দিকে আবার কাঁপুনি শুরু হলো। তখন বড় ডাক্তার ডাকানো হলো। তিনি এসে দেখলেন স্ট্রোক হয়েছে, 2 পা অসাড় হয়ে গেছে। আর তারপর থেকেই এই বিছানায় পড়ে আছি। কিন্তু প্রাণে শান্তি নেই ব্যোমকেশবাবু। ডাক্তারেরা অবশ্য ভরসা দিয়েছেন যে রোগে মরব না, তবু মৃত্যু ভয় কিছুতেই যাচ্ছে না। অভয় ঘোষাল আমাকে ছাড়বে না। আমি বাড়ি থেকে একদম বেরোই না।
দরজার সামনে দারোয়ান বসিয়েছি, তবু ভরসা পাচ্ছি না। এখন আপনি বলুন ব্যোমকেশ বাবু, আমার কি উপায়? বিবরণ শেষ করে বিশুপাল অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়ে রইলেন। ডাক্তার একবার তার কবজি টিপে নাড়ি দেখলেন, কিন্তু ওষুধ দেবার প্রয়োজন বোধ করলেন না। ব্যোমকেশ গভীর ভ্রুকুটি করে নতমুখে বসে রইলেন। এই সময় বিশুপালের স্ত্রী ঘরে প্রবেশ করলেন, মাথায় আধঘোমটা, 2 হাতে 2 পেয়ালা চা। আমরা উঠে দাঁড়ালাম। তিনি আমাদের হাতে চায়ের পেয়ালা দিয়ে স্বামীর প্রতি ব্যগ্র উৎকণ্ঠা দৃষ্টি এনে প্রস্থান করলেন। নীরব প্রকৃতির মহিলা, কথাবার্তা বলেন না। আমরা আবার বসলাম। দেখলাম বিশুপালের সপ্রশ্ন নেত্র ব্যোমকেশের মুখের দিকে চেয়ে আছেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় ক্ষুদ্র একটি চুমুক দিয়ে বলল, আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন, আর কি করার আছে। আচ্ছা, খাবারের ব্যবস্থা কিরকম? একটা বামুন ছিল, তাকে বিদায় করে দিয়েছি। গিন্নি সব রাঁধেন, বাজার থেকে কোনো খাবার আসে না। আর চাকর বাকর? ওই তো একটা ঝি আর একটা চাকর ছিল, তাদেরও তাড়িয়ে দিয়েছি। সিঁড়ির মুখে দারোয়ান বসিয়েছি। আর কি করব বলুন? ব্যবসার কাজকর্ম চলছে কি করে? ওই সেরেজদাররাই কাজ চালায়। নেহাত দরকার হলে ওপরে এসে আমাকে জিজ্ঞেস করে যায়, কিন্তু তাকেও ঘরে ঢুকতে দিই না। দরজার কাছে দাঁড়িয়েই কথা বলে। বাইরের লোক বলতে শুধু ডাক্তারই আমার ঘরে আসে। চা খেয়ে ব্যোমকেশ উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যা যা করা দরকার সবই আপনি করেছেন, আর কি করা যেতে পারে ভেবে পাচ্ছি না। কিন্তু সত্যি কি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায়? বিশুপাল উত্তেজিতভাবে উঠে বসবার চেষ্টা করে আবার শুয়ে পড়লেন। ব্যাকুল স্বরে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায়। নইলে এত ভয় পাবে কেন বলুন তো? কলকাতা শহর তো আর মগের মুলুক নয়। তা বটে, কিন্তু এভাবে কতদিন চলবে? হ্যাঁ, সেটাই তো ভাবনা, এভাবে কতদিন চলবে। তাই তো আপনার শরণ নিয়েছি ব্যোমকেশবাবু। আপনি একটা ব্যবস্থা করুন দয়া করে। ভেবে দেখব, যদি কিছু মনে আসে আপনাকে জানাবো। আচ্ছা, চলি। বিশুপাল বললেন, ডাক্তার। ডাক্তার রক্ষিত অমনি পকেট থেকে 100 টাকার নোট বার করে ব্যোমকেশের সম্মুখে ধরলেন। ব্যোমকেশ সবিস্ময়ে ভুরু তুলে বলল, এটা কি? বিশুপাল বিছানা থেকেই বললেন, আপনার মর্যাদা। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি। কিন্তু এরম তো কোনো কথা ছিল না। তা যাই হোক, আপনাকে এটা নিতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও ব্যোমকেশ টাকাটা নিল। তারপর ডাক্তার আমাদের নিচে নিয়ে চললেন। সিঁড়ির মুখে দারোয়ান আবার স্যালুট করল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যোমকেশ বলল, এই লোকটা সারাক্ষণ পাহারা দেয়? না, ওরা দুজন আছে, পুরনো লোক। আগে দোতলায় পাহারা দিত, একজন বেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর দ্বিতীয় ব্যক্তিটি রাত্রি 10টা থেকে বেলা 8টা পর্যন্ত। তো সকালে 2 ঘন্টা এবং রাত্রে 2 ঘন্টা পাহারা থাকে না? না না, সে সময় আমিই থাকি। দোতলায় নেমে দেখলাম দফতর বন্ধ হয়ে গেছে। কেরানিরা সব দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে গেছে। নিচের তলায় নেমে ব্যোমকেশ বলল, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই ডাক্তারবাবু। বেশ, তো আসুনই না আমার ডিসপেন্সারিতে। আমরা সামনের ঘরে প্রবেশ করলাম। এটি রোগীদের ওয়েটিং রুম। নতুন টেবিল, চেয়ার, বেঞ্চি ইত্যাদি সাজানো গোছানো। কম্পাউন্ডার পাশের দিকে একটি বেঞ্চিতে এক হাঁটু তুলে বসে আছে। আমাদের দেখে পাশের ঘরে উঠে গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে দৃষ্টি ফিরিয়ে বলল, খাসা ডাক্তারখানা সাজিয়েছেন। ডাক্তার শুকনো স্বরে বললেন, সাজিয়ে তো রাখতেই হয়, জানেনই তো, ভিক না হলে ভিক মেলে না। কতদিনের প্র্যাকটিস আপনার? এই এখানে 3 বছর আছি, আর তার আগে মফস্বলে ছিলাম। ভালোই চলছে মনে হয়। কেমন? মন্দ নয়, চলছে টুকটাক করে। 2-4টে বাঁধা ঘর আছে। সম্প্রতি পশার কিছু বেড়েছে। বিশুবাবুকে যদি সারিয়ে তুলতে পারি। হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, বিশুপালের এই যে মৃত্যু ভয়, এটা কি ওর মনের রোগ, না সত্যি ভয়ের কারণ আছে? ভয়ের কারণ আছে অবশ্য। যাদের অনেক টাকা তাদের তো মৃত্যু ভয় হবেই বলুন, কিন্তু বিশুপালের ভয় অমূলক নয়।
অভয় ঘোষাল লোকটা সত্যিকারের খুনি। আমি তো শুনেছি ও গোটা দিনে খুনও করেছে, এমনকি নিজের বাপকে বিষ খাইয়েছিল কিনা সেই বিষয়েও সন্দেহ আছে। তাই নাকি? ভারী গুণধর ছেলে তো। এখন মনে পড়ছে, বছর 2 আগে ওর মামলার বয়ান খবরের কাগজে বেরিয়েছিল। ওর ঠিকানা আপনি জানেন নাকি? জানি তো, এই তো কাছেই, বড়জোর মাইল খানেক। যদি দেখা করতে চান ঠিকানা দিচ্ছি। একটা করে কাগজের ঠিকানা লিখে ডাক্তার ব্যোমকেশকে দিলেন। সে সেটা মুড়ে পকেটে রাখতে রাখতে বলল, আর একটা কথা, বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে? স্নায়ুর রোগ, স্নায়বিক প্রকৃতির মহিলা তো, তার উপর ছেলেপুলেও হয়নি। বুঝেছি। আচ্ছা, চললাম। বিশুবাবু 100 টাকা দিয়ে আমাকে দায়ে ফেলেছেন, তার সমস্যাটা ভেবে দেখব। বাইরে তখন রাস্তার আলো জ্বলে গেছে। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখল একবার, 6:30 বাজে। দুজন মিলে স্থির করলাম আসামি দর্শন করে আসা যাক একবার। বিশুপাল যখন টাকা দিয়েছেন তখন কিছু তো করা দরকার। মোড়ের মাথায় একটা রিক্সা পাওয়া গেল, তাতে চড়ে আমরা উত্তর দিকে চললাম। লক্ষ্য করছি আমার স্ট্রিটের লোক চলাচল অপেক্ষাকৃত কম। আশেপাশে সামনে পিছনে যখন জোয়ারের সমুদ্রের মতো জনস্রোত ছুটেছে, তখন আমার স্ট্রিটের লোক চলাচল অপেক্ষাকৃত কমই। জায়গাটি সমুদ্র সমান্তরাল সংকীর্ণ খালের মতো নিস্তরঙ্গ পড়ে আছে। রাস্তায় উত্তর প্রান্তে এসে একটা বাড়ির নম্বরের সামনে রিক্সা থামল। আমরা নামলাম। ব্যোমকেশ নম্বর মিলিয়ে বলল, এই বাড়ি। বাড়িটি ঠিক ফুটপাতের ধারে নয়, মাঝখানে একটু খোলা জমি আছে, তাতে কাঁঠালি চাপা ঝাড় বাড়িটিকে রাস্তা থেকে আড়াল করে রেখেছে। দোতলা বাড়ির উপরতলা অন্ধকার, নিচে একটা জানলা দিয়ে পত্তারন্তাল ভেদ করে ঝিকিমিক আলো আসছে। আমরা ছোট ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সামনের ঘর টেবিল চেয়ার দিয়ে সাজানো, যেন অফিস ঘর। একটি লোক চেয়ারে বসে অলসভাবে পেন্সিল দিয়ে কাগজের ওপর হিজিবিজি কাটছে। আমরা দরজার কাছে আসলে সে চোখ তুলে চাইল। সুপুরুষ বটে, বয়স আন্দাজ 35, টকটকে রং, কোঁকড়া চুলের মাঝখানে সিঁতি, নাক চোখ যেন তুলি দিয়ে আঁকা। আমিও বিশুপালের মতো মুগ্ধ হয়ে গেলাম। ব্যোমকেশ দরজার কাছে এসে বলল, আসতে পারি? আমার নাম ব্যোমকেশ বক্সী। বুঝলাম ইনি হচ্ছেন অভয় ঘোষাল। তার চোখের দৃষ্টি সতর্ক। তারপর সে অধর প্রান্তে মুকুলিত হাসি হেসে বলল, আরে আরে, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন। আমরা গিয়ে অভয় ঘোষালের মুখোমুখি বসলাম। সে পেন্সিল নামিয়ে রেখে বলল, তো কি ব্যাপার বলুন দেখি। সম্প্রতি কোনো কার্য করেছি বলে তো মনে পড়ছে না। আপনাকে দেখতে এলাম। আরে ধন্যবাদ ধন্যবাদ। আমিও তাহলে একটু দর্শনীয় জীব, কি বলেন? তা আপনি নিজেই এসেছেন না কেউ পাঠিয়েছেন? পাঠায়নি কেউ, কিন্তু মহাজন বিশুপাল তার দুঃখের কথা আমাকে শোনালেন, তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই। ও শিশুপাল। অভয় ঘোষাল কিছুক্ষণ থেমে বলল, আপনাকে কেউ পাঠিয়েছে বুঝেছিল, কিন্তু শিশুপালের কথা মাথায় আসে না। জানেন বোধহয় বিশুপালের পক্ষাঘাত হয়েছে। তাই নাকি? কই, আমি তো জানি না। মাস 3 আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল, আমাকে ছোট্ট প্রশান্ত করে গেছিল। বুঝছেন, ভগবান আছেন। তার মুখ বা কণ্ঠস্বরে কোনো শোকের ছায়া প্রকাশ পেল না। পেন্সিলটা তুলে নিয়ে আবার সেই কাগজে হিজিবিজি কাটতে লাগলো। ব্যোমকেশ বলল, এখান থেকে ফিরে গিয়েই তার স্ট্রোক হয়েছিল। সেই থেকে তিনি নিজের বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে আছেন। অবশ্য পক্ষাঘাতই তার বাড়িতে আবদ্ধ থাকার একমাত্র কারণ নয়। আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বের হন না। আমার ভয়? বলেন কি? আমি ঘাতক, সে মহাজন, আমারই ভয় লুকিয়ে থাকার কথা। অভয় ঘোষাল ভুরু তুলে পরম বিস্ময়ভাবে কথাগুলি বলল, কিন্তু তার অধর প্রান্তে
হাসি লেগেই রইল। তার ভয় হয়েছে আপনি তাকে খুন করবেন। এই দেখুন, যত দোষ অন্ধঘোষ। আমি একটিবার খুনের মামলায় ফেসে গিয়েছিলাম, অমনি সবাই ভেবে নিল আমি খুনি আসামি। কিন্তু কিন্তু আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবলো না। অভয় ঘোষাল একটু থেমে অপেক্ষাকৃত মন্থর কণ্ঠে বলল, তবে একটা কথা সত্যি, আমার গোষ্ঠীর ফল। যারা আমার সাথে শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়েছে, এবার যাওয়া যাক। একটা কথা বলে যাই, বিশুপালের যদি অপঘাতে মৃত্যু হয় আমি খুব দুঃখিত হব, এবং আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন। অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন এলো। মুখের হাসি মুছে গেছে, আর চোখে একটা নৃশংস হিংস্রতা ফুটে উঠেছে। সে নির্মিষে সর্পচক্ষু মেলে ব্যোমকেশের দিকে চাইল। আমার বুকে একটা স্পন্দন থেমে গিয়ে আবার সবেগে চলতে আরম্ভ করলো। এই দৃষ্টি বিশুপালকে ভয় দিশেহারা করেছিল। চোখের দৃষ্টিতে মৃত্যুর শপথ এত স্পষ্টভাবে আর কারো চোখে দেখিনি। ব্যোমকেশ তার প্রতি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চলো অজিত। কোয়েটসেল ফিল্মস রাইটার্স চয়েসে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত দুষ্টচক্র। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরও এরম রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হ্যাপি লিসনিং। ফুটপাতে পৌঁছে দেখলাম রাস্তার ওপারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে ডাকবো বলে হাত তুলেছি, হঠাৎ সেটা চলতে আরম্ভ করলো এবং দ্রুত বেগে অদৃশ্য হয়ে গেল। আমি ব্যোমকেশের দিকে চাইলাম। সে বিলীয়মান ট্যাক্সির দিকে চেয়ে থেকে বলল, ভেতরে কেউ ছিল? বললাম, না তা দেখিনি। ড্রাইভারটা কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল, তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি, হয়তো পেছনের সিটে কেউ ছিল। ব্যোমকেশ চলতে আরম্ভ করলো। কেউ কোথায় আমাদের পিছু নিয়েছিল। কে পিছু নিতে পারে? ডাক্তার রক্ষিত ছাড়া তো আর কেউ জানে না আমরা এখানে এসেছি। কিন্তু কেন, কি উদ্দেশ্য? তা জানি না, অবশ্য সমাপ্তনও হতে পারে। ট্যাক্সিতে আমাদের অজানা আরোহী ছিল, কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল। রাত্রি 7:30। আমরা পদব্রজে বাড়ির দিকে চললাম। মনে কিন্তু একটা ধোঁকার লেগে রইল। পরদিন সকালে খবর কাগজ খুলতে না খুলতেই বলে উঠলাম, ওহে। ব্যোমকেশ চকিত আমার দিকে ঘাড় ফিরিয়ে বলল, কি, বিশুপাল খুন হয়েছে? বললাম, না বিশুপাল নয়, অভয় ঘোষাল। ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার দিকে চেয়ে রইলেন, তারপর কাগজখানা আমার হাত থেকে কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত। গতরাত্রে আমার স্ট্রিট নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শয্যায় খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, কে খুন করেছে তা এখনো জানা যায়নি। 2 বছর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হয়ে বেকসুর খালাস হয়েছিলেন। মনটা এক অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই অনেকক্ষণ বিমূঢ় হয়ে রইলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাকে দেখেছি। সে হাসি মুখে পরম স্বচ্ছন্দভাবে ব্যোমকেশের সাথে প্রচণ্ড বাকযুদ্ধ করেছেন। তারপর কি হলো? সে ব্যঙ্গভরে বলেছিল তার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে তবে কি তার বন্ধু উৎ পেতে বসেছিল? আমরা চলে যাবার পরই ফিরে এসে খুন করেছে তাকে? কিংবা ট্যাক্সির লোকটি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাকে খুন করতে যাবে কেন?
বেশি জল্পনা কল্পনা করার আগেই দারোগা রমাপতিবাবু উপস্থিত হলেন। রমাপতিবাবুর সাথে কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকলেও অল্প পরিচয় ছিল। কাজের লোক বলে পুলিশ বিভাগে তার সুনাম আছে। বেশ মজবুত চেহারা, অমানবিক বচনভঙ্গি, চোখের দৃষ্টি মর্মভেদী। কাগজে দেখলাম আপনার এলাকায় অভয় ঘোষাল খুন হয়েছে। আপনি অভয় ঘোষালকে চিনতেন? ব্যোমকেশ বলল, চিনতাম না, কাল সন্ধেবেলা পরিচয় হয়েছিল। আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। তাই নাকি? দেখা করতে গিয়েছিলেন কেন? আগে আপনি খবর বলুন, তারপর আমি বলবো। রমাপতি একটু ইতস্তত করে বলল, আচ্ছা, আমি আগে বলছি। অভয় ঘোষালের ওপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াতো, কিন্তু এত বড় শয়তান খুব কমই দেখা যায়। কত ভদ্র ঘরের মেয়ের সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই। নিজের একটা স্ত্রী ছিল, হঠাৎ তার অপঘাত মৃত্যু হয়। তারপর এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছিল। ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন। তখন স্ত্রীলোকটি বোধহয় অভয়কে বিয়ে করার জন্য বায়না ধরেছিল। অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করলো। মামলা কোর্টে উঠল, কিন্তু মামলা টিকল না। অভয়ের অপরাধ প্রমাণ হলো না। 302 ধারায় মামলা, হয় এসপার নয় ওসপার। অভয় ছাড়া পেয়ে গেল। এই হলো অভয়ের ইতিহাস। কলকাতা শহরেই অন্তত 10 জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয়। কাল রাত্রে আন্দাজ 12টার সময় অভয়ের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় যে অভয় খুন হয়েছে। আমি তখন থানায় ছিলাম না। খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে। বাড়িতে একলা থাকে, কেবল একটা কম বয়সী চাকরানি দেখাশোনা করে। চাকরানিটাই থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরে বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁ দিকে গুণছুঁচের মতো একটা শলা বিঁধে আছে। চাকরানিকে সওয়াল জবাব করে জানা গেল যে অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল। চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দোর জানলা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে রেখে গেছে। আমরা চাকরানিটাকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তা জানা যাচ্ছে না। অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাদের সকলের অ্যালিবাই যাচাই করে দেখেছি। তারা কেউ নয় বলেই মনে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনি কি জানেন বলুন। আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে? রমাপতিবাবু পকেট থেকে একখণ্ড কাগজ বের করে ব্যোমকেশের দিকে বাড়ালো। এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসবার ঘরে টেবিলের উপর রাখা ছিল। গলা বের করে দেখলাম কাগজের উপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটা। তারপর লেখা আছে, ব্যোমকেশ বক্সী, শিশুপাল। মনে পড়ে গেল কাল রাতে অভয় ঘোষাল আমাদের সামনে বসে হিজিবিজি কাটছিল। আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই এলাম। ঠিক, এবার আমি যা জানি শুনুন।
ব্যোমকেশ গতকাল সকালে ডাক্তার রক্ষিতের আগমনের ঘটনা বিস্তারিতভাবে রমাপতিকে বলল। রমাপতি একটু গাঢ় মনোযোগ দিয়ে শুনলেন। ব্যোমকেশ কাহিনী শেষ করলে তিনি বললেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশুপালের কোনো মোটিভ পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু। আপনার কি মনে হয়? আমি এখনো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি? পুলিশ সার্জন বলছেন রাত্রি 9টার পর এবং 12টার আগে। আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা ভালো করে যাচাই করে দেখা উচিত। তা বটে। আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না, তখন বিশুপালকে একটু নেড়ে চেড়ে দেখা যাক। আপনার ফোন আছে? আমাকে একবার ব্যবহার করতে দেবেন? নিশ্চয়ই, আসুন। ব্যোমকেশ তাকে পাশের ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে রমাপতি ফিরে এলো। পুলিশ সার্জনকে বিশুপালের বাড়িতে যেতে বললাম। আমিও যাচ্ছি, আপনারা আসবেন? বেশ, তো চলুন না। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে রমাপতির সঙ্গে বেরিয়ে পড়লাম। বিশুপালের বাড়ির সামনে ঈষৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সার্জন বাড়ির দরজার কাছে পুলিশের ছাপ মারা গাড়িতে বসে আছেন। ডাক্তার রক্ষিত দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছেন। আমরা উপস্থিত হলে সার্জন সুশীলবাবু গাড়ি থেকে নামলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করিয়ে দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বললেন, পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে? ডাক্তার রক্ষিত কিছুক্ষণ অবাক হয়ে রইলেন, তারপর বললেন, আপত্তি? না না, আপত্তি কেন থাকতে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হয়েছে? অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে। ডাক্তার রক্ষিত প্রতিধ্বনি করলেন, অভয় ঘোষালকে খুন করেছে? ও বুঝেছি, আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। অর্থাৎ বিশুবাবুর প্যারালিসিস সত্যিকারের প্যারালিসিস নয়, ভান মাত্র। বেশ, তো আসুনই না, পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়ে ওপরে চললাম। দোতলায় সেরেস্তা বসেছে। 3 তলার সিঁড়ির মুখে দারোয়ান বসে আছে। তাকে আশ্বস্ত করে ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলে বিশুপালের স্ত্রী ভয়ার্ত চোখে চাইলেন। সমস্ত প্রক্রিয়াই কাল সন্ধ্যের মতো। বিশুপালের স্ত্রী ঘরে চলে গেলেই আমরা 5 জন ঘরে প্রবেশ করলাম। ডাক্তার রক্ষিত আলো জ্বেলে দিলেন। বিছানায় বিশুপাল বালাপোষ জড়িয়ে শুয়ে আছেন। কি চাই ডাক্তার, এত লোক কেন? ডাক্তার রক্ষিত তার শয্যা পাশে নত হয়ে বললেন, ওই যে পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসছেন, আপনাকে একটু পরীক্ষা করে দেখতে চান আর কি। বিশুপালের কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হয়ে উঠল। কেন পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চায় কেন? ডাক্তার রক্ষিত ধীর স্বরে বললেন, অভয় ঘোষাল খুন হয়েছে তো, তাই। বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণিক ফুটে উঠেছে, কিন্তু মুখ আবার অন্ধকার হয়ে গেল। অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু আমি যে তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে 33,000 দাঁড়িয়েছে। আমার টাকার কি হবে? আরে টাকার কথা পরে ভাববেন, এখন আপনাকে এরা যাচাই করতে এসছেন সত্যিকারের আপনার প্যারালিসিস আছে কিনা। তার মানে? বিশুপাল তীব্র চোখ ফিরিয়ে আমাদের দিকে চাইলেন। রমাপতিবাবু খাটের ধারে এগিয়ে এসে বললেন, দেখুন, আমাদের কোনো মতলব নেই। আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে কি? আপত্তি? কিসের আর আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে?
সুশীলবাবু বললেন, তা চেষ্টা করে দেখতে পারি। আরও কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হলেন। সুশীলবাবু তার শরীর থেকে বালাপোষ সরিয়ে পরীক্ষা আরম্ভ করলেন। বিশুপালের পা দুটি পক্ষাঘাতে অবশ, উদ্ধর্বাঙ্গ সচল আছে। সুশীলবাবু পায়ে ছুঁচ ফুটিয়ে দেখলেন, কোনো সাড়া পেলেন না। তারপর আরও অনেকভাবে পরীক্ষা করলেন। নাড়ি দেখলেন, রক্তচাপ পরীক্ষা করলেন, ডাক্তার রক্ষিতকে নানান রকমের প্রশ্ন করলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে বিশুপালের গায়ে বালাপোষ মুড়িয়ে দিলেন। তার পরীক্ষাকালে এক সময় আমার দৃষ্টি অন্দরের দিকে সঞ্চালিত হয়েছিল। দেখলাম বিশুবাবুর স্ত্রী দরজার একটু ফাঁক করে নিষ্ফলক চোখে স্বামীর দিকে চেয়ে আছেন। তার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। সুশীলবাবু বললেন, দেখা হয়েছে, চলুন যাওয়া যাক। আমরা দরজার দিকে ফিরলাম। পিছন থেকে বিশুপালের গলা আসলো, কেমন দেখলেন? রোগ সারবে? সুশীলবাবু একটু অপ্রস্তুতভাবে বললেন, সারতে পারে, আপনার ডাক্তারবাবু তো ভালোই চিকিৎসা করছেন। আচ্ছা, নমস্কার। পুলিশের গাড়িতে বাড়ি ফেরবার পথে ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাহলে রোগটা যথার্থ, অভিনয় নয়? না, অভিনয় নয়। সেদিন সারা দুপুর ব্যোমকেশ উদ্ভ্রান্ত চোখে কড়িকাঠের দিকে চেয়ে তক্তপোষে পড়ে রইল এবং অসংখ্য সিগারেট ধ্বংস করল। অপরাহ্নে যখন চা আসলো তখন সে উঠল না দেখে আমি বললাম, পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি, তবে তোমার এত ভাবনা কিসের? সে বলল, ভাবনা নয় অজিত, বিবেকের দংশন। তারপর সে হঠাৎ উঠে পাশের ঘরে চলে গেল। শুনলাম কাউকে একটা ফোন করছে। মিনিট কয়েক পরে ফিরে আসলো। দেখলাম তার মুখ একটু প্রফুল্ল হয়েছে। কাকে ফোন করলে? ডাক্তার অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে খুঁজি খুঁজি নারীর ব্যাপারে আমাদের পরিচয় হয়েছিল। ব্যোমকেশ এক চুমুক চা খেয়ে বলল, চলো বেরোনো যাক। কোথায়? বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নামছে। ডাক্তার রক্ষিত রোগী দেখার ঘরে টেবিলের উপর পা তুলে সিগারেট টানছিলেন। আমাদের দেখে তড়িঘড়ি করে পা নামালেন। ব্যোমকেশ বলল, আপনার রোগী কেউ নেই দেখছি, একবার ওপরে চলুন, আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো। ডাক্তার প্রসন্ন চোখে ব্যোমকেশের দিকে চাইলেন, তারপর বাং নিষ্পত্তি না করে আমাদের ওপরে নিয়ে চললেন। দারোয়ান অন্তরিত রয়েছে, বিশুবাবুর দরজা খোলা। আমরা প্রবেশ করলাম। আজ আর আলো জ্বালবার প্রয়োজন হলো না, খোলা জানলা দিয়ে পর্যাপ্ত আলো আসছে। বিশুপালের অপঘাতে মৃত্যু ভয় কেটেছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়ে শয্যার অর্ধশয়ন ছিলেন। আমাদের পদশব্দে চকিত ঘাড় ফেরালেন। ব্যোমকেশ শয্যার পাশে গিয়ে কিছুক্ষণ বিশুপালের মুখের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, খুব খেলা দেখালেন আপনি। বিশুপালের চোখ দুটি পেঁচার চোখের মতো ব্যোমকেশের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ দাঁতে দাঁত চেপে বলল, ডাক্তারকে দলে টেনেছিলেন, তার কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না, কিন্তু আমাকে দলে টানলেন কেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেব তাই জন্যে? ডাক্তার এতক্ষণ পিছনে ছিলেন, এখন লাফিয়ে সামনে আসলেন। উগ্র কণ্ঠে বললেন, এসব কি বলছেন আপনি? আমার নামে কি বদনাম দিচ্ছেন? খোঁচা খাওয়া বাঘের মতো ব্যোমকেশ তার দিকে ফিরল। ডাক্তার, প্রোকেন নামে কোনো ওষুধের নাম শুনেছ? ডাক্তার ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। ব্যোমকেশ আরও কিছুক্ষণ তার দিকে আরক্ত চোখে তাকিয়ে বিশুপালের দিকে ফিরল। পকেট থেকে 100 টাকার নোটটা বের করে বিছানার ওপর ফেলে দিল। এই নিন আপনার টাকা, আমি আপনাদের দুজনকে ফাঁসি কাটে তুলতে পারি, এই কথাটা ভুলে যাবেন না। আপনাকে 2 দিন হাজতে রাখলেই পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে। বিশুপালে প্রায় কাঁদো কাঁদো অবস্থা।
ব্যোমকেশবাবু, দয়া করুন, আমি যা করেছি প্রাণের দায় করেছি, নিজের প্রাণ বাঁচাবার জন্যে করেছি। দয়া করুন ব্যোমকেশবাবু, ক্ষমা করে দিন। এক শর্তে দয়া করতে পারি, আপনাকে 1,00,000 টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে। রাজি আছেন? 1,00,000 টাকা? হ্যাঁ, 1,00,000 টাকা, 1 পয়সা কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1,00,000 টাকা জমা দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। যদি টাকা না দেন... আচ্ছা আচ্ছা, দেবো 1,00,000 টাকা দেবো। মনে থাকে যেন, কাল বেলা 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদ দেখার জন্য অপেক্ষা করব। চলো অজিত। বাড়িতে ফিরে আরেক দফা চা পান করতে করতে ভাবছিলাম, প্রতিরক্ষা তহবিলে 1,00,000 টাকা চাঁদা খুব আনন্দের কথা, কিন্তু ব্যোমকেশ দুটো খুনিকে হাতে পেয়ে ছেড়ে দিল কেন? ব্যোমকেশ বোধহয় আমার মুখ দেখে মনের কথা বুঝতে পেরেছিল। বলল, বিশুপালকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না। মোকদ্দমা কোর্টে উঠলেও সে ছাড়া পেয়ে যেত। হত্যার মোটিভ কেউ বিশ্বাস করতো না। বললাম, কিন্তু মোটিভটা তো খাঁটি। বিশুপালের দিক থেকে খাঁটি। সে সত্যিই নিজের প্রাণ বাঁচানোর জন্য অভয় ঘোষালকে খুন করেছিল, কিন্তু জুরি বিশ্বাসই করতো না, হেসে উড়িয়ে দিত। আচ্ছা আচ্ছা, একটা কথা আমাকে বলো, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে দোষ নেই, আইনে কথা বলে, কেমন? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষ করেছে? আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে আইন তো তা স্বীকার করবে না। বিশুপাল তা জানতো বলেই এত সাবধানে আটঘাট বেঁধে কাজে নেমেছিল। আচ্ছা, এবার ব্যাপারটা বুঝলাম। এই তবু তুমি সব কথা পরিষ্কার করে বলো। ব্যোমকেশ তখন বলতে আরম্ভ করলো, অভয় ঘোষালকে কাল আমরা দেখেছিলাম। মুখে হাসি লেগে আছে, কিন্তু চোখে জল্লাদের নিষ্ঠুরতা। লোকটা সত্যিকার খুনি। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি তা এক বর্ণ মিথ্যে নয়। বিশুপাল মিষ্টি কথায় ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল। তারপর যখন ধার শোধ করার পালা এলো, তখন আর অভয় ঘোষালের দেখা নেই। কে কার টাকা ধারে? বিশুপাল তখনও অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না। সে একদিন তার বাড়িতে গিয়ে তার 14 পুরুষ শান্ত করলেন। অভয় ঘোষাল একটি কথা বললেন, কেবল তার পানে চেয়ে রইল। সেই চাউনি দেখে বিশুপাল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল অভয় ঘোষাল কি ধাতুর লোক। সে আগেও খুন করেছে, এবার তাকে খুন করবে। বিশুপালও কম নয়। সে যখন পাকাপাকি বুঝলো যে অভয় ঘোষালও তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করলো অভয় ঘোষালকে সে আগে খুন করবে। তার টাকা মারা যাবার ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, সেটা স্ট্রোক করে টাকা আদায় করা যায়। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধে ছিল। সে জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল যে অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানত না, তাই সে সাবধান হয়নি। বিশুপালের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো, সিঁড়ির মুখে গোর্খা মোতায়েন হলো। তারপর বিশুপাল প্ল্যান ঠিক করতে বসল। নিচের তলায় ভাড়াটে ডাক্তার সুরেশ রক্ষিত। বেশ বোঝা যায় তার প্র্যাকটিস নেই, সে বাড়ি ভাড়া দিতে পারে না, তাই বিশুপালের খাতক হয়ে দাঁড়িয়েছেন। বিশুপাল তাকে ডেকে নিজের প্ল্যান করল। ডাক্তারের গলায় ফাঁস, সে রাজি হলো। বিশুপাল নতুন আসবাব কিনে ডাক্তারের ডিসপেন্সারি সাজিয়ে দিল, যাতে মনে হয় ডাক্তার হেঁজি পেঁজি ডাক্তার নয়, তার বেশ প্রসার আছে। তারপর বিশুপালের পক্ষাঘাত হল। আজকাল ডাক্তারি শাস্ত্রে অনেক উন্নতি হয়েছে। আগে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করতে হলে ক্লোরোফর্ম দিতে হতো, এখন আর তা দরকার হয় না। প্রোকেন জাতীয় এক রকমের ওষুধ বেরিয়েছে। মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে শরীরের স্থান বিশেষ অসাড় হয়ে যায়, তখন শরীরের সেই অংশে স্বচ্ছন্দে অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। ডাক্তার রক্ষিত তাই করল। বিশুপালের পা দুটো অসাড় হয়ে গেল,
তখন একজন নামকরা বড় ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখলেন পক্ষাঘাত, সেই রকম ব্যবস্থা করে গেলেন। প্রোকেন জাতীয় ওষুধের ফল 5-6 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। কিন্তু সে খবর বাইরের লোক জানে না, বল বিশুপালের স্ত্রী আর ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সে রেস্তাদার ঘরে ঢুকতে পায় না, দৌড়ের কাছ থেকে দেখে যায় মালিক বিছানায় পড়ে গেছে। কারুর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কোনো কারণই নেই। কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না, নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী চাই। এমন সাক্ষী চাই যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। আমি যেতে রাজি হলাম। ডাক্তার ফিরে গিয়ে বেলা 1টা আন্দাজ বিশুপালের শির দ্বারায় প্রোকেন ইঞ্জেকশন দিল। আমরা 5টার সময় গিয়ে দেখলাম বিশুপাল শয্যাশায়ী, উত্থান শক্তি রহিত। সে তার দুঃখের কথা আমাকে শোনালো, তারপর 100 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করল। তার মতলব ঠিক করা ছিল, কাল রাত্রেই অভয়কে ফোন করবে। আমি অভয়ের ঠিকানা নিয়েছি সে খবর ডাক্তার বিশুপালকে জানালো। বিশুপালের ভাবনা হলো, আমরা যদি বেশি রাত পর্যন্ত অভয় ঘোষালের বাড়িতে থাকি তাহলে তার প্ল্যান ভেস্তে যাবে। সে ডাক্তারকে পাঠালো আমাদের উপর নজর রাখতে। ডাক্তার ট্যাক্সিতে অভয় ঘোষালের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। তারপর আমরা যখন অভয়ের বাড়ি থেকে বেরোলাম তখন সে নিশ্চিন্ত হয়ে চলে গেল। লাইন ক্লিয়ার। সন্ধ্যে 7টা নাগাদ বিশুপালের শরীরের জড়ত্ব কেটে গেল, সে চাঙ্গা হয়ে উঠল। রাত্রি 8টার সময় একটা গুর্খা চলে যায়, দ্বিতীয় গুর্খা আসে 10টার সময়। বিশুপাল আন্দাজ 9টার সময় বাড়ি থেকে বেরোলো, বোধহয় র্যাপার মুখে দিয়ে বেরিয়েছিল। হাতে ছিল গুনছুতের মতো একটা অস্ত্র। গত 3 মাসে সে অভয় ঘোষালের চালচলন সম্বন্ধে খোঁজ খবর নিয়ে রেখেছিল। বাড়িতে একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া সেরে শুতে যায়, সদর দরজা ভেজানো থাকে। চাকরানি বোধ হয় 10টার পর রান্নাঘরে কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে। সুতরাং বিশুপালের কোনোই অসুবিধে হলো। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো, কেউ জানতে পারলো না। যদি কেউ তাকে দেখে ফেলতো তাহলেও বিশুপালের অ্যালিবাই ভাঙা শক্ত হতো। যে লোক 3 মাস পক্ষাঘাতে শয্যাশায়ী সে খুন করতে যাবে কি করে? খুন করার মোটিভ কোথায়? আজ ভোরবেলা বিশুপাল আর একটা ইঞ্জেকশন নিল, সাবধানের মান নেই। তারপর পুলিশ ডাক্তারকে নিয়ে আমরা গেলাম। পুলিশ ডাক্তার পরীক্ষা করে দেখলেন পক্ষাঘাতই বটে। আমার মনটা গোড়া থেকেই খুঁতখুত করছিল। একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনাবার জন্য 100 টাকা খরচ করবেন। ওখানেই বিশুপাল একটু ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যুর সংবাদ পড়লাম তখন আর সন্দেহ রইল না যে বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। কিন্তু কি করে? 3 জন লোক আছে, বিশুপাল নিজে, তার স্ত্রী এবং ডাক্তার রক্ষিত। ডাক্তার রক্ষিত খুবই প্যাচে পড়েছে। সে বিশুপালকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে, কিন্তু নিজের হাতে খুন করবে কি? বিশ্বাস হয় না। বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ, স্বামীকে বাঁচাবার জন্যে সে অভয় ঘোষালকে হাতের কাছে পেলে বিষ খাওয়াতে পারে, কিন্তু অত দূরে গিয়ে ছুরি চালনা তার পক্ষে সম্ভব নয়। ছুরি মেয়ে মানুষের অস্ত্র নয়। বাকি রইল বিশুপাল, কিন্তু সে তো পক্ষাঘাতে পঙ্গু। গুর্খা দুটোকে গোড়াতেই বাদ দিয়েছি। প্রাণী হত্যায় তাদের অরুচি নেই, তারা কুকরি চালাতেও জানে। কিন্তু বিশুপাল নিজের গুর্খা দারোয়ানকে দিয়ে খুন করবে এত কাঁচা ছেলে সে নয়। গুর্খাদের মাথায় পেঁচালো বুদ্ধি নেই, তারা সরল এবং গোয়া। ধরা পড়লেই সত্যি কথা বলে ফেলবে। তবে হঠাৎ আসল কারসাজিটা আমার চোখের সামনে ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্রে জ্ঞান থাকলে অনেক আগেই বুঝতে পারতাম। বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। ডাক্তার অসীম সেনকে ফোন করলাম, তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় বুঝিয়ে দিলেন। আমার দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড়া পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করেছে তার ক্ষমা নেই। যা হোক, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকাই বা মন্দ কি?
শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ বক্সীর গল্প দুষ্টচক্র। গল্প পাঠ অজিত ও বিশু পালের ভূমিকায় সৌপ্তিক দে, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় কল্যাণ বৈদ্য, ডক্টর রক্ষিতের ভূমিকায় স্বাগত বাসু, অভয় ঘোষের ভূমিকায় শ্রেয়ান সাহা, সুশীল বাবুর ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, রমাপতি বাবুর ভূমিকায় শ্রী বিজয় কুমার বসু, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে শ্রেয়ান সাহা। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আবারও ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।